জেক্সপো 2021 ম্যাথমেটিক্স সাজেশনের 50টা কোয়েশ্চেনের মধ্যে পার্ট 2 ভিডিওতে আমি 11 থেকে 20 অর্থাৎ 10টা প্রশ্নের সমাধান আলোচনা করব। এর আগের পার্ট 1 ভিডিওতেও আমি 10টা প্রশ্নের সমাধান আলোচনা করেছি। আর তোমরা যদি 2021 জেক্সপোর ম্যাথমেটিক্স সাজেশনের 50টা কোয়েশ্চেন দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। যদি x ইকুয়ালস টু স্কোয়ার রুট, তার ভিতরে আছে কি স্কোয়ার রুট 5 প্লাস 1 ডিভাইডেড বাই আন্ডার স্কোয়ার রুট 5 মাইনাস 1 হলে 5x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 এর মান কত হবে? দেখো এখানে x এর মান যেটা দিয়ে দিয়েছে সেটা হলো x ইকুয়ালস টু পুরোটার স্কোয়ার রুট প্লাস স্কোয়ার রুট 5 প্লাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট 5 মাইনাস 1। এখন আমি এটিকে কি করব, হরের করণী নিরসন করব। অর্থাৎ আমি এখানে মূল রাশিটার সাথে, এখানে যে আমরা মূল রাশিটা দেখতে পাচ্ছি, এই রাশিটার যে হর আছে, এই হরের করণী নিরসক উৎপাদক কত? রুট 5 প্লাস 1 হয়, তার রুট 5 প্লাস 1 দিয়ে আমি ওপর নিচে গুণ করব। এইভাবে আমরা হরের করণী নিরসন করে থাকি। এবার তাহলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ উপরে রুট 5 প্লাস 1 দুখানা আছে, অর্থাৎ তাদের গুণফল কত হবে? রুট 5 প্লাস 1 এর স্কোয়ার হবে, ডিভাইডেড বাই এখানে রুট 5টাকে যদি আমরা এ ভাবি আর 1টাকে যদি বি ভাবি, তাহলে এখানে এ মাইনাস বি এ প্লাস বি, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির এটার সূত্র কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, অর্থাৎ রুট 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটা পুরোটা রুট হচ্ছে। তাহলে এবারে উপরে থাকছে রুট 5 প্লাস 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই রুট 5 এর স্কোয়ার অর্থাৎ 5 মাইনাস 1 এর স্কোয়ার অর্থাৎ 1। দেখো রুট 5 এর স্কোয়ার 5 হয় কেন? কারণ রুট 5 এর স্কোয়ার অর্থ হচ্ছে রুট 5 ইন্টু রুট 5 অর্থাৎ রুট 25, অর্থাৎ 25 এর বর্গমূল। 25 এর বর্গমূল কত হয়? 5 হয়, তাহলে 5। তাহলে রুট 5 এর স্কোয়ারের অর্থ হচ্ছে 5। এটা শর্টকাটে তোমরা ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করো। রুট 5 এর স্কোয়ার 5 হবে, রুট 3 এর স্কোয়ার 3 হবে, রুট 2 এর স্কোয়ার 2 হবে, এইভাবে মনে রাখার চেষ্টা করো। এবার এটা পুরোটা স্কোয়ার রুট। এখন রুট 5 প্লাস 1 রাশিটার কি আছে? এখানে একই রাশি দুবার আছে, তাহলে বর্গমূল করলে কত হবে? রুট 5 প্লাস 1 হবে। আর এখানে 5 মাইনাস 1 অর্থাৎ 4 হচ্ছে, এবার 4 এর বর্গমূল তাহলে কত হবে? 2 হবে। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম রুট 5 প্লাস 1 বাই 2, এটা হচ্ছে x এর মান। এইবার আমরা যে রাশিটার মান বার করতে দিয়েছে সেটাকে আমরা লিখি 5x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1। এবার এখানে আমরা x এর মানটা বসিয়ে দেবো, তাহলে 5 ইন্টু x এর মান রুট 5 প্লাস 1 বাই 2 এটার হোল স্কোয়ার মাইনাস 5, আবার x আছে তাহলে লিখবো রুট 5 প্লাস 1 বাই 2 মাইনাস 1। এরপর আমরা এটাকে কি করব? সরল করব। এখানে হচ্ছে রুট 5 প্লাস 1 এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস, এখানে আমরা এই ব্র্যাকেটটা নাও দিতে পারি, আচ্ছা এখানে হচ্ছে 5 ইন্টু রুট 5 প্লাস 1 বাই 2 মাইনাস 1। এবার যদি আমরা লসগু করি, লসগু হচ্ছে 4, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 ইন্টু রুট 5 প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 10 ইন্টু রুট 5 প্লাস 1 মাইনাস 4। এবার আমরা এখানে কি করব? রুট 5 প্লাস 1 হোল স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দেবো। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে 10 এর সাথে রুট 5 প্লাস 1 গুণ করব, তাহলে এখানে মাইনাস 10 আছে, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস 10 রুট 5 মাইনাস এ প্লাস এ মাইনাস 10 একে 10 মাইনাস 4 ডিভাইডেড বাই 4। এরপর আমরা কি পাচ্ছি দেখি, তাহলে 5 এখানে রুট 5 এর স্কোয়ারের অর্থ হচ্ছে 5 প্লাস 2 রুট 5 ইন্টু 1 অর্থাৎ 2 একে 2, তাহলে 2 রুট 5 প্লাস 1 মাইনাস 10 রুট 5, আর এখানে মাইনাস 10 মাইনাস 4 অর্থাৎ মাইনাস 14 ডিভাইডেড বাই 4। তাহলে নেক্সট স্টেপে আমরা পাচ্ছি এখানে 5 আর 1 কত হচ্ছে? 6 হচ্ছে, তাহলে 6 ইন্টু 5 30 প্লাস 5 ইন্টু 2 অর্থাৎ 10 রুট 5 মাইনাস 10 রুট 5 মাইনাস 14 বাই 4। এখানে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 30 থেকে 14 আমি যদি মাইনাস করি তাহলে আমরা পাবো 16 বাই 4, অর্থাৎ ক্যান্সেল করলে আমরা পাবো 4, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর সি 4। পরের প্রশ্ন,
যদি সাইন থিটা প্লাস সাইন থিটার স্কোয়ার ইকুয়ালস টু 1 হয় তাহলে এই রাশিটার মান কত হবে? দেখো এখানে সাইন থিটার স্কোয়ারের অর্থ হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের এখানে কি দিয়েছে? আমাদের দিয়েছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এরপরে আমরা এখানে কি লিখব? সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা এই সাইন স্কোয়ার থিটাটাকে ডান দিকে নিয়ে গেলাম। এবার আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে কি লেখা যায়? কস স্কোয়ার থিটা লেখা যায়। কেন লেখা যায়? তার কারণ হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এবার যদি সাইন স্কোয়ার থিটাটাকে এই পাশে নিয়ে আসি, এটা কিন্তু আমাদের একটা সূত্র, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এর অর্থ হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা। তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখব কস স্কোয়ার থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন থিটার মান কস স্কোয়ার থিটা, বা বলতে পারি কস স্কোয়ার থিটার মান সাইন থিটা। এখন এই রাশিটার মান আমরা বার করব। cos theta power 12 plus 3 cos theta power 10 plus 3 cos theta power 8 plus cos theta power 6 minus 1। এখন এই রাশিটাকে যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই চারটে রাশি মিলে একটি সূত্র পড়ছে, এবং সেই সূত্রটা কি সূত্র? সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার এই সূত্রটায় কিভাবে আমি এখানে সাজাবো? দেখো cos থিটা টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে আমি এইভাবে লিখবো এটাকে cos এর পাওয়ার 4 থিটা তার পাওয়ার 3। তাহলে cos টু দি পাওয়ার কত হলো? এখানে 12 থিটা হলো, প্লাস 3 cos টু দি পাওয়ার 4 থিটার স্কোয়ার, যেমনটা আমরা এখানে সূত্রে দেখতে পাচ্ছি a কিউব প্লাস 3a স্কোয়ার বি। এখন cos থিটা cos টু দি পাওয়ার 4 থিটাকে যদি আমরা a ভাবি তাহলে এটা হচ্ছে a, তাহলে a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু বি। এবার বি কত হবে? এখানে দেখো কত হচ্ছে cos টু দি পাওয়ার 4 দুগুণ 8 8 থিটা, এখানে আছে কত 10 থিটা, cos টু দি পাওয়ার 10 থিটা, তার মানে এখানে একটা লাগবে cos স্কোয়ার থিটা। তাহলে এখানে cos স্কোয়ার থিটাটা হচ্ছে বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার। মিলিয়ে দেখো এখানে 3 cos টু দি 8 থিটা আসছে, 3 cos টু দি 4 থিটা ইন্টু cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার, অর্থাৎ এখান থেকে পাচ্ছ cos টু দি 4 থিটা আর এখানে আছে cos টু দি 4 থিটা, মিলিয়ে কত হলো 3 cos টু দি 8 থিটা, মিলে গেল, প্লাস cos স্কোয়ার থিটার হোল কিউব। তাহলে এখানে সূত্র পড়ে গেল a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ a প্লাস বি হোল কিউব। মাইনাস এখানে 1 আছে, 1 দিয়ে দিলাম। তাহলে নেক্সট স্টেপে আমরা লিখতে পারবো এটাকে cos টু দি পাওয়ার 4 থিটা অর্থাৎ a প্লাস cos স্কোয়ার থিটা অর্থাৎ b এটার হোল কিউব মাইনাস 1। এখন যদি আমি এখানে cos টু দি 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এখান থেকে যদি cos স্কোয়ার থিটা কমন নিয়ে নিই তাহলে কি পাবো? cos স্কোয়ার থিটা, এবার ব্র্যাকেট দিই, তাহলে পাবো cos স্কোয়ার থিটা প্লাস 1, এটা আবার কি আছে? পাওয়ার হোল কিউব আছে মাইনাস 1। এইবার আমরা কি করব? এইবার আমরা cos স্কোয়ার থিটার জায়গায় সাইন থিটার মানটা বসিয়ে দেবো। তাহলে cos স্কোয়ার থিটার জায়গায় কি লিখবো? সাইন থিটা। তাহলে এখানে একটা cos স্কোয়ার থিটা আছে অর্থাৎ সাইন থিটা, আবার ব্র্যাকেটের ভেতরে cos স্কোয়ার থিটা আছে তার মানে সাইন থিটা প্লাস 1, এটাকে আবার ব্র্যাকেট রেখে আমরা হোল কিউব দেবো মাইনাস 1। নেক্সট স্টেপে এটাকে সাইন থিটাকে গুণ করে দেবো, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা পাওয়ার হোল কিউব মাইনাস 1। এবার দেখো আমাদের এখানে কিন্তু অঙ্কটাতে দিয়ে দেওয়া হয়েছিল সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত? 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে এর অর্থ কি? 1। তাহলে 1 কিউব মাইনাস 1 অর্থাৎ 1 মাইনাস 1 কত হবে? 0 হবে। অর্থাৎ যে রাশিটার মান বার করতে দিয়েছে তার মান হবে 0, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর এ। পরের প্রশ্ন, 36 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো বৃত্তের যে বৃত্তকলার ক্ষেত্রফল 72 পাই সেন্টিমিটার স্কোয়ার, সেই বৃত্তকলার বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে? দেখো এই প্রশ্নের সমাধানের আগে আমাদের জানতে হবে বৃত্তকলা কাকে বলে। কোন একটি বৃত্তের, ধরে নেওয়া যাক এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র,
আর এই বৃত্তের যে কোনো দুটো আমরা ব্যাসার্ধ অঙ্কন করলাম। এই দুটো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং এই দুটো ব্যাসার্ধ দ্বারা আমরা ধরে নিচ্ছি এই যে বৃত্তচাপটা আছে, তো এই বৃত্তচাপটা আর এই দুটো ব্যাসার্ধ নিয়ে বৃত্তের যে অঞ্চলটা এখানে আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে, এই অঞ্চলটাকে আমরা বলবো বৃত্তকলা। বৃত্তকলা। এবং উপরে আমরা যে এই যে বড় বৃত্তচাপটা দেখতে পাচ্ছি, এই বৃত্তচাপ এবং এই দুটো ব্যাসার্ধ দ্বারাও এই ভিতরে এই অঞ্চলটা যে তৈরি হয়েছে, এটাও কিন্তু একটা বৃত্তকলা। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে এই অঙ্কতে এই বৃত্তচাপের কথাটা বলা হয়েছে। তো এই বৃত্তচাপের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এস, যার মাপ আমাদের বার করতে হবে, পরিমাপ কত আমাদের বার করতে হবে। এবং এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটা দিয়ে দিয়েছে 36 সেন্টিমিটার। এবং এই বৃত্তকলার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত? বৃত্তকলার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 72 পাই। এবার দেখো এক্ষেত্রে আমরা কি করব, আমাদের বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আমাদের যেটা জানা আছে সেটা হলো এরকম, যে বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360। এটা হচ্ছে কোনো একটি বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। এটা তোমরা মুখস্থ করে রেখো, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতেই পারে, সুতরাং এই সূত্রটা খুব কাজের, তোমরা মুখস্থ রাখবে। তো বৃত্তকলার ক্ষেত্রফল, এবার বৃত্তকলার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 72 পাই, আমরা এখানে বসিয়ে দেবো 72 পাই ইকুয়ালস টু, এখানে লিখবো পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360। এরপর আমরা কি করব, আর এর মান যেহেতু 36, এখানে আর এর মান আমি বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি দেখি, 72 পাই ইকুয়ালস টু পাই ইন্টু 36 স্কোয়ার ইন্টু থিটা বাই 360। এখানে থিটাটা কি, এখানে থিটাটা হচ্ছে এই যে বৃত্তকলাটা কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে, কেন্দ্রে যে কোণটা তৈরি করেছে এই কোণটার মান হচ্ছে থিটা। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তচাপ, এবং এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ তৈরি করেছে সেই কোণটাই হচ্ছে থিটা। তাহলে এখানে থিটা আমি এখানে লিখলাম। এবার দেখো এখানে কি হচ্ছে, পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল। নেক্সট স্টেপ আমরা লিখবো 72 ইকুয়ালস টু 36 ইন্টু 36 ইন্টু থিটা বাই 360। এখান থেকে আমরা থিটা বাই 360 মানটা বার করবো। থিটা বাই 360 এখানে আমরা কিন্তু ক্যান্সেল করতেই পারি, বাট ক্যান্সেল করবো না, আমরা লিখবো থিটা বাই 360 ইকুয়ালস টু 36 ইন্টু 36, এটা 72-এর নিচে চলে আসবে, তাহলে 72 বাই 36 ইন্টু 36। এখানে যদি ক্যান্সেল করি 36 দুগুণে 72, 2 দিয়ে 18 দুগুণে 36, অর্থাৎ থিটা বাই 360 এটার মান হয়ে গেল 1/18। এখন এই মানটা আমার এখানে কাজে লাগবে। এইবার আমরা কি করব, আমাদের বৃত্তচাপের মান বার করতে বলেছে। এবার বৃত্তচাপের সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু 2 পাই আর ইন্টু থিটা বাই 360। এটা যে কোনো বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র, 2 পাই আর ইন্টু থিটা বাই 360। এবার এখানে আমরা থিটা বাই 360 মানটা বসিয়ে দেবো। এই কারণেই এখানে যেটা আমরা সূত্রতে দেখতে পাচ্ছি থিটা বাই 360 আছে, এই কারণেই আমি এখান থেকে থিটা বাই 360 বার করেছিলাম। তাহলে এখানে বসিয়ে দিই 2 পাই ইন্টু আর এর মান 36 ইন্টু থিটা বাই 360, অর্থাৎ 1/18। তাহলে 18 দুগুণে 36, 2 দুগুণে 4, 4 পাই সেন্টিমিটার। অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য যেটা আমাদের নির্ণয় করতে হবে তার দৈর্ঘ্য হচ্ছে 4 পাই সেন্টিমিটার। অর্থাৎ এই প্রশ্ন সঠিক উত্তর ডি। পরের প্রশ্ন, এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এ সমকোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করি, যার এ সমকোণ, অর্থাৎ এতে 90 ডিগ্রি কোণ আছে। বি সি, এবির পরিমাপ দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার, এসির পরিমাপ দিয়েছে 8 সেন্টিমিটার। এবার বলছে এবি, এসি এবং বিসিকে ব্যাস করে ত্রিভুজের বাইরে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। তাহলে এবার এসিকে ব্যাস করে, এবিকে ব্যাস করে এবং বিসিকে ব্যাস করে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব। তাহলে এরকমভাবে আমরা একটা বৃত্তের অর্ধবৃত্ত অঙ্কন করলাম, যেটা হচ্ছে ত্রিভুজের বাইরে থাকবে। এবিকে ব্যাস করে যদি অর্ধবৃত্ত অঙ্কন করি সেটা এরকম হবে, আর এসিকে ব্যাস করে যদি একটা অর্ধবৃত্ত ত্রিভুজের বাইরে অঙ্কন করি তাহলে এটা এরকম হবে। এবার এখানে বলে দিয়েছে এবিকে ব্যাস করে যে অর্ধবৃত্ত অঙ্কন করলাম তার ক্ষেত্রফল হচ্ছে এক্স, অর্থাৎ এটার ক্ষেত্রফল এক্স। আর এসিকে ব্যাস করে যে অর্ধবৃত্ত অঙ্কন করলাম তার ক্ষেত্রফল ওয়াই, এবং বিসিকে ব্যাস করে যে অর্ধবৃত্ত অঙ্কন করলাম তার ক্ষেত্রফল জেড। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর মান কত? দেখো এই অঙ্কটা তোমরা কিন্তু না কষেই
অঙ্কটা সমাধান করতে পারো। এর জন্য তোমাদের শুধু একটা তথ্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে এরকম যে কোনো সমকোণী ত্রিভুজের তিনটে বাহু অর্থাৎ লম্ব, ভূমি এবং অতিভুজ, এই তিনটে বাহুর উপর ত্রিভুজের বাইরে যে অর্ধবৃত্ত অঙ্কন করা হয় সেই অর্ধবৃত্তের মধ্যে কীরকম সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা হচ্ছে এরকম যে লম্ব, এটাকে যদি লম্ব ধরি তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে লম্বের উপর যদি আমরা লম্বকে আমরা ব্যাস ধরে যদি অর্ধবৃত্ত অঙ্কন করি ত্রিভুজের বাইরে এবং ভূমিকে ব্যাস করে যে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো সেই অর্ধবৃত্তের ক্ষেত্রফল, লম্বের উপর যে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো এবং ভূমির উপর যে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো তাদের ক্ষেত্রফলের সমষ্টি, ওই ত্রিভুজটারই অতিভুজের উপর ত্রিভুজের বাইরে যে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো তার ক্ষেত্রফলের সমান হয়। অর্থাৎ এটা যদি 20 হয়, এটার ক্ষেত্রফল যদি 30 হয়, তাহলে এটার ক্ষেত্রফল হবে 50। তার কারণ এই ক্ষেত্রফলটার সমষ্টি কত হচ্ছে, 50 হচ্ছে। তাহলে অতিভুজের উপর যে অর্ধবৃত্ত অঙ্কন করা হবে সেটাও কিন্তু ক্ষেত্রফল কত হবে, 50 হবে। এর ফলে কি হলো, এর ফলে হলো x প্লাস ওয়াই মাইনাস জেড কত হবে, 50 মাইনাস 50 অর্থাৎ 0। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 0। তো আমি এখানে তোমাদের কোর্সে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। দেখো, এটা যদি 6 হয়, এটা 8 হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে, √6² প্লাস 8² পিথাগোরাসের সূত্র, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 36 প্লাস 64 অর্থাৎ 100 বর্গমূল অর্থাৎ 10, 6 8 10 অর্থাৎ 3:4:5 রেশিওতে হচ্ছে। এবার 6 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 3 সেন্টিমিটার। তাহলে আমরা x ইকুয়ালস টু লিখবো, অর্থাৎ এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক হয়, অর্থাৎ সূত্র হচ্ছে ½ ইন্টু পাই r স্কোয়ার। অর্থাৎ x যেহেতু বার করছি তাহলে এই অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, 6-এর অর্ধেক হবে, কারণ এটা হচ্ছে ব্যাস বলেছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, 3 হবে, তাহলে পাই ইন্টু 3 স্কোয়ার, অর্থাৎ এটা আমরা x এর মান পেলাম। একইভাবে y ইকুয়ালস টু কত হবে, ½ ইন্টু পাই ইন্টু 8-এর অর্ধেক কত হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার। আর z ইকুয়ালস টু কত হবে, ½ ইন্টু পাই ইন্টু কত 10 স্কোয়ার, সরি 5 স্কোয়ার, কারণ 10 হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত 5 স্কোয়ার। এখন আমরা যদি x আর y এই দুটোকে যদি যোগ করি আর জেডটাকে যদি মাইনাস করি তাহলে আমরা কত পাবো, ½ পাই ইন্টু 3 স্কোয়ার প্লাস ½ পাই ইন্টু 4 স্কোয়ার মাইনাস ½ পাই ইন্টু 5 স্কোয়ার। এবার যদি আমরা হাফ আর পাই যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এবার আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি ½ ইন্টু পাই, 3 3 9 প্লাস 4 4 16 মাইনাস 5 5 25। এবার দেখো 9 আর 16 যোগ করলে কত হয়, 25 হয়, 25 থেকে 25 বাদ দিলে কত হয়, 0 হয়, অর্থাৎ ½ ইন্টু পাই ইন্টু 0 অর্থাৎ 0। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 0 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ এই অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, x টু দ্য 28 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দ্য 14 ইকুয়ালস টু 23 হয়, তাহলে এই রাশিটার মান কত। দেখো এখানে দেখতে পাচ্ছ যে 14 28 বা 21 42 এগুলো হচ্ছে 7-এর গুণিতক। তো এখানে আমরা কি করব, x টু দি পাওয়ার 7টাকে আমরা এখানে কিছু একটা ধরে নেব, ধরে নাও p ধরে নিলাম, x টু দি 7 ইকুয়ালস টু p। তাহলে এই অঙ্কটাতে কি দিয়েছে, x টু দি পাওয়ার 28 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 14 ইকুয়ালস টু 23। এবার আমরা এটাকে কি করব, x এর পাওয়ার 7-এর ঘাত আকারে এই সংখ্যাগুলোকে লিখবো। তাহলে x এর পাওয়ার 7, তাহলে 4 7 28 হয়, তাহলে এখানে পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 7-এর স্কোয়ার, অর্থাৎ 7 গুণে 14 ইকুয়ালস টু কত হচ্ছে 23। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x টু দি 7-এর জায়গায় p লিখে দেবো, তাহলে p টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই p স্কোয়ার ইকুয়ালস টু 23। এবার আমরা এটিকে আলাদা আলাদা করে ডিভাইড করে দেবো, p টু দি পাওয়ার 4 বাই p স্কোয়ার প্লাস 1 বাই p স্কোয়ার ইকুয়ালস টু 23। নেক্সট স্টেপে আমরা p টু দি পাওয়ার 4 আর p স্কোয়ার ক্যান্সেল করে আমরা পাচ্ছি p স্কোয়ার প্লাস 1 বাই p স্কোয়ার ইকুয়ালস টু 23। নেক্সট স্টেপে আমরা কি করব, এখানে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার আকারে এই সূত্রটাকে ফেলে দেবো। পিটাকে যদি a ভাবি আর 1 বাই পিটাকে যদি b ভাবি তাহলে এখানে কি আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, লিখবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু b ইকুয়ালস টু 23। কারণ এখানে সূত্রটা আমরা যেটা প্রয়োগ করলাম সেটা হলো এরকম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার এখানে p আর এখানকার p ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি p প্লাস 1 বাই p এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2 আছে, এটা যদি এ পাশে চলে যায় তাহলে কত হবে 23 প্লাস 2 ইকুয়ালস টু 25। তাহলে এখান থেকে পাচ্ছি p প্লাস 1 বাই p
ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 25 অর্থাৎ প্লাস মাইনাস 5। স্কোয়ার তুলে এখানে যে রাশিটার এখানে থাকে ডান দিকে তার বর্গমূল হয় এবং বর্গমূলের আগে একটি প্লাস মাইনাস থাকে। তাহলে পি প্লাস ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই পি এর মান আমরা কত পেলাম? প্লাস মাইনাস 5। এবার আমরা কি করব, যে রাশিটার মান আমাদের বার করতে দিয়েছে সেটাকে লিখবো x টু দি 42 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 21। এবার এখানেও আমরা কিভাবে সাজাবো দেখো, এখানে আমরা লিখবো x টু দি 7 টু দি পাওয়ার 6 6 7 42 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি 7 এটার পাওয়ার 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি p টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই p কিউব। এবার আমরা সেপারেটভাবে ডিভাইড করে দিই, p টু দি পাওয়ার 6 বাই p কিউব প্লাস 1 বাই p কিউব। নেক্সট এবার আমরা পাচ্ছি p কিউব প্লাস 1 বাই p কিউব। এবার p কিউব প্লাস 1 বাই p কিউবকে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলে দেব। তাহলে হচ্ছে p প্লাস 1 বাই p হোল কিউব মাইনাস 3p ইন্টু 1 বাই p ইন্টু p প্লাস 1 বাই p। এরপর আমরা এখানে মান বসিয়ে দেবো। এখন p প্লাস 1 বাই p এর মান হচ্ছে প্লাস 5ও হতে পারে মাইনাস 5ও হতে পারে। তো আমি এখানে সবার প্রথমে p প্লাস 1 বাই p এর জায়গায় 5 বসাচ্ছি। তাহলে 5 কিউব মাইনাস p ক্যান্সেল 3 ইন্টু 5। অথবা আমরা যদি মাইনাস 5 বসে তাহলে মাইনাস 5 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 5। তাহলে এখান থেকে পাচ্ছি 125 মাইনাস 3 পাচ্ছে 15 অর্থাৎ 110। আর এখান থেকে পাচ্ছি মাইনাস 125। দেখো মাইনাস আছে আর এই সংখ্যাটার পাওয়ার যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে, কারণ মাইনাস 5 এর হোল কিউবের অর্থ হচ্ছে মাইনাস 5 ইন্টু মাইনাস 5 ইন্টু মাইনাস 5। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস মাইনাস। অর্থাৎ যে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বা ঘাত যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেখানে ঋণাত্মক চিহ্নটা কিন্তু ঋণাত্মকই থাকে। তো মাইনাসে মাইনাসে প্লাস, 3 পাশে 15 অর্থাৎ এখানে আসছে মাইনাস 110। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে রাশিটার মান বার করতে দিয়েছে সে রাশিটার মান বেরোলো 110 বা মাইনাস 110। কিন্তু এখানে অপশন দেখা যাচ্ছে যে মাইনাস মানটা দেয়নি কিন্তু প্লাস মানটা দেওয়া আছে, তো এটাই সঠিক উত্তর হবে 110। পরের প্রশ্ন, এখানে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে আমাদের x এর মানটা বার করতে দেওয়া হয়েছে। দেখো এই চিত্রে আমরা কি করব, দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ব্যাস আছে 7 সেন্টিমিটার বা 7 একক কিছু একটা দেওয়া আছে। তো আমরা এখানে একটি বৃত্তের কেন্দ্রটা এখানে ধরে নেব, এখানে বৃত্তের কেন্দ্র। তো কেন্দ্র থেকে আমরা এই টি বিন্দু আর এই বৃত্তের কেন্দ্র যুক্ত করলাম। এবার একটি উপপাদ্য আছে এরকম যে কোনো একটা বৃত্তের একটা ব্যাসার্ধ এভাবে অঙ্কন করা হলো। তো এই ব্যাসার্ধ যে বিন্দুতে বৃত্তকে স্পর্শ করেছে সেই বিন্দুতে যদি আমরা কোনো স্পর্শক অঙ্কন করি তাহলে এই স্পর্শক এবং এই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ তাদের মধ্যে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে পিটি, এটা হচ্ছে বৃত্তের একটা স্পর্শক এবং টি বিন্দুতে একটা ব্যাসার্ধ অঙ্কন করেছে অর্থাৎ টি বিন্দুগামী এটা হচ্ছে একটা ব্যাসার্ধ। তাহলে এখানে টিতে যে কোণটা সৃষ্টি হয়েছে কোণটার মান কত হবে? 90 ডিগ্রি। তাহলে পি থেকে বৃত্তের কেন্দ্র, আমরা যদি বৃত্তের কেন্দ্রটার নাম দিয়ে দিই ও, তাহলে পি থেকে ও পর্যন্ত এই যে দূরত্বটা পাচ্ছি এটা হচ্ছে এই ত্রিভুজ পিটিও এটার অতিভুজ। আমরা যে ত্রিভুজটাকে এরকম অঙ্কন করি তাহলে আমরা এরকম পাবো টি, তাহলে এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি বা সমকোণ, তো সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এখানে পি ও এটা হচ্ছে অতিভুজ, যে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস, দেখো এ বিন্দু আর পি বিন্দু এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এক্স, আর এ বিন্দু আর ও বিন্দুর মধ্যে দূরত্ব 3.5 হবে। কেন? কারণ এ থেকে বি দূরত্ব হচ্ছে 7 একক। তাহলে এ থেকে ও অর্থাৎ এও হচ্ছে বৃত্তের ব্যাসের অর্ধেক হয়, কারণ এটা এওটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের অর্ধেক হয়। তাহলে যদি বৃত্তের ব্যাস যদি 7 একক হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এও হবে 3.5। তাহলে পি থেকে ও এর অর্থ হচ্ছে পি থেকে এ আর এ থেকে ও এই দুটো দূরত্বের যোগফল, তাহলে অর্থাৎ এক্স প্লাস 3.5। আর টি থেকে ও এটা তো বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ কত? 3.5, তাহলে এখানে লিখবো 3.5। আর পি থেকে টি এর পরিমাপটা দিয়ে দিয়েছে 12। এবার যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এখানে এক্স এর মানটা বার করতে পারি। তাহলে এখানে আমরা বার করব যে যেহেতু 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ অর্থাৎ পি অতিভুজ, তাহলে লিখবো পি ওর হোল স্কোয়ার ইকুয়ালস টু ওটি এর হোল স্কোয়ার প্লাস পিটি এর হোল স্কোয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। পি হচ্ছে এক্স প্লাস 3.5 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ওটি অর্থাৎ 3.5 এর স্কোয়ার প্লাস পিটি অর্থাৎ 12 স্কোয়ার। এবার এখানে এক্স প্লাস 3.5 হোল স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে সাজাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু
এক্স ইন্টু 3.5 অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 3.5 স্কোয়ার প্লাস 144। এখানে 3.5 স্কোয়ার 3.5 স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। এবার তাহলে আমরা পাচ্ছি এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 7x 3.5 ইন্টু 2 অর্থাৎ 7x মাইনাস 144 ইকুয়ালস টু 0। এবার 140কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা কিন্তু এখান থেকে আনসারটা বার করে নিতে পারবো। তবে আর একটা সহজ উপায় আছে, আমরা এখান থেকে 4টে অপশান আছে, 4টে অপশান থেকে যে কোনো একটা অপশান আমরা 1 বাই 1 অপশান ধরে এখানে এক্সের জায়গায় বসিয়ে দেখব যে কোন মানটাতে এই রাশিটার মান 0 আসছে। তাহলে দেখো আমরা যদি এখানে এক্স এর মান যদি 9 ধরে নিই, এখানে যদি এক্স এর মান যদি আমরা 9 ধরে নিই তাহলে কত পাচ্ছি 9 স্কোয়ার প্লাস 7 ইন্টু 9 মাইনাস 144। তাহলে এখান থেকে কত পাচ্ছি 9 স্কোয়ার অর্থাৎ 81 প্লাস 7 9 63 মাইনাস 144। তাহলে এখান থেকে আসছে 3 এর 4 আর 6 8 14 মাইনাস 144 অর্থাৎ 0। অর্থাৎ এক্স এর মান যদি 9 হয় তাহলে এই রাশিটার মান সিদ্ধ হচ্ছে অর্থাৎ 0 সমান আসছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এক্স এর মান কত 9 অর্থাৎ 9 একক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বি। পরের প্রশ্ন, সরল সুদ এবং মূলধনের অনুপাত 8:25/2 এবং বার্ষিক সুদের হার যদি মূলধন নিয়োগের সময়ের সমান হয় তাহলে মূলধন কত সময়ের জন্য নিয়োগ করা ছিল। এখন আমি এখানে কিছু সিম্বল ধরে নেব। সরল সুদকে আমরা আই ধরে নিচ্ছি, মূলধনের পরিমাণকে আমরা পি ধরে নিচ্ছি, বার্ষিক সুদের হারকে আমরা আর চিহ্ন ধরে নিচ্ছি, আর মূলধন তো আমরা জানি পি ধরে নিলাম, আর এখানে সময়কে আমরা টি ধরে নিচ্ছি। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী যেটা দিয়েছে আই বাই পি অর্থাৎ সরল সুদ এবং মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে 8:25/2, আর এখানে আর ডি দিয়েছে বার্ষিক সুদের হার অর্থাৎ আর মূলধন নিয়োগের সময় এটা পরস্পর সমান অর্থাৎ আর এবং টি এর মান পরস্পর সমান এবং টি এর মান বার করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি আই বাই পি ইকুয়ালস টু, এখানে এটা ভাগ আছে, ভাগটাকে যখন আমরা গুণ করব মানে এখানে এরকম আছে 28/25/2। নেক্সট স্টেপ আমরা লিখতে পারি আই বাই পি ইকুয়ালস টু 8 ইন্টু 2/25 অর্থাৎ 16/25। নেক্সট স্টেপে আমরা এখানে লিখব 25i ইকুয়ালস টু 16p। এখানে আমরা কোনাকুনি গুণ করলাম, 25 এর সাথে i গুণ হয়ে গেল আর p এর সাথে 16 গুণ হয়ে গেল। এবার যেহেতু 25i আছে এখানে i এর জায়গায় অর্থাৎ সরল সুদের সূত্র হচ্ছে মূলধন ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100। তাহলে এখানে i এর জায়গায় সূত্রটা বসিয়ে দিলাম ইকুয়ালস টু 16p। এখানে p আর এখানকার p ক্যান্সেল হয়ে গেল। এবার আমাদের t এর মান বার করতে দিয়েছে, তাই আমি এখানে কি করব 25 আর 100 ক্যান্সেল হয়ে গেল 4। এই টি এর মানটাকে আমরা টিটাকে টি রাখবো কিন্তু আর এর জায়গায় টি বসিয়ে দেবো। কেন বসাবো, কারণ বলেই দিয়েছে সুদের হার আর সময় পরস্পর সমান, তাহলে আর এর জায়গায় আমরা টি বসাবো। টি এর জায়গায়ও কিন্তু আর বসাতে পারতাম এবং আর এর মান যা আসবে টি এর মান কিন্তু তাই, অর্থাৎ আর এর মান যা বেরোবে সময়ের মান তাই হবে এবং সেটাই হবে উত্তর। অর্থাৎ তোমরা টি এর জায়গায় আর অথবা আর এর জায়গায় টি বসাতে পারো। তো আমি এখানে আর এর জায়গায় টি বসালাম ইকুয়ালস টু 16 এর সাথে এখানকার 4 গুণ হবে অর্থাৎ 4 ষোলো 64। তাহলে এখানে কত হচ্ছে টি স্কোয়ার ইকুয়ালস টু 64। তাহলে টি ইকুয়ালস টু √64 অর্থাৎ 8 অর্থাৎ 8 বছর। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর এ 8 বছর। পরের প্রশ্ন, নিরুদ্দিষ্ট সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো এখানে একটা ছক দেওয়া হয়েছে, এখানে দুটো কোয়েশ্চেন মার্ক আছে অর্থাৎ এই জায়গায় দুটো নাম্বার হবে, এই দুটো নাম্বার কত কত হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের এখানে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা এখানে কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনে এবং এই লাইনটাতে, এই লাইন দুটোতে দেখতে পাচ্ছি নাম্বারগুলো সম্পূর্ণভাবে আছে অর্থাৎ কোনো ঘর খালি নেই। তাহলে এই দুটো লাইন থেকে যে কোনো একটা লাইন ধরে আমাদের কিন্তু সূত্রটা বার করতে হবে যে কি সূত্রে এই নাম্বারগুলো এখানে বসানো হয়েছে। তো আমি এই নাম্বারটা ধরে তোমাদের দেখাচ্ছি যে 15 5 7 10 কিভাবে আসছে। দেখো 15কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে কত পাবো 3 পাবো, আর এই 3-এর সাথে যদি আমরা 7কে যোগ করি অর্থাৎ এরপরে 15কে 5 দিয়ে ডিভাইড করলাম এবং তারপরে এই 7টা অ্যাড করে দিলাম বা যোগ করে দিলাম, তাহলে আমরা কত পাচ্ছি 15/5 অর্থাৎ 3 3 + 7 অর্থাৎ 10 অর্থাৎ এইটা আমরা উত্তর হিসেবে পাচ্ছি। তাহলে এই নিয়মেই যদি আমরা চলি তাহলে এখানে আমরা এই নাম্বারটা পেয়ে যাব, কত হবে
64/4, কারণ এই নাম্বারটার সাথে এই নাম্বারটাকে কি করব, এই নাম্বারটা দিয়ে ভাগ করব, আর তারপর এই নাম্বারটা সেই ভাগফলের সাথে যোগ করব। তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখি, 64কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4×16, তাহলে 16 এর সাথে 5 অ্যাড করলে আমরা পাবো 21, অর্থাৎ এই কোয়েশ্চেন মার্কটার জায়গায় কত হবে, 21। এবার চারটা অপশন দেখি, হ্যাঁ 21 এই অপশনটাতে আছে, বি অপশনটা, তাহলে বি অপশনটাই কারেক্ট হবে, অর্থাৎ এই 7টা এই জায়গায় বসবে। দেখি তাহলে এখানে 7 বসে দেখি ওই নিয়মটা এখানে প্রযোজ্য হচ্ছে কিনা। তাহলে 91 ডিভাইডেড বাই 7 প্লাস 9 কত আসছে দেখি, তাহলে 7 কত 91, 13, তাহলে 13 প্লাস 9 কত হচ্ছে 22, অর্থাৎ এখানে 22, হ্যাঁ মিলে গেল, সুতরাং এখানে 7 হবে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে বি, অর্থাৎ 21,7। পরের প্রশ্ন, নির্দিষ্ট সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে দেখো, এখানে একটি নাম্বার এখানে দেওয়া নেই, এই নাম্বারটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বার থেকে আমাদের এখানে সূত্রটা খুঁজে বার করতে হবে যে কি সূত্রে এখানে সংখ্যাগুলো বসানো হয়েছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12 আর এই 15, 12 প্লাস 15 যোগ করলে কত পাচ্ছি, 27, অর্থাৎ এই নাম্বারটার সাথে এই নাম্বারটা যোগ করলে আমরা এখানকার নাম্বারটা পাচ্ছি। একইভাবে 15 প্লাস 11 করলে আমরা পাচ্ছি 26, অর্থাৎ 12 প্লাস 15 যোগ করলে আমরা 27 পাচ্ছি, এবং সেটা হচ্ছে ঠিক 12র নিচে ভিতরের ঘরে আছে। 15 আর 11 যোগ করলে 26 পাচ্ছি, এবং সেটা 15 ঠিক ভিতরে, 15 সোজাসুজি ভিতরের দিকে আছে যে নাম্বারটা। একইভাবে 11 আর 18 যোগ করলে যে নাম্বারটা পাবো সেটা 11র ঠিক ভিতরে যে নাম্বারটা আছে সেটা পেয়ে যাব। দেখো 18 প্লাস 11 কত হয়, 29, এবং আমরা দেখতে পাচ্ছি 29, হ্যাঁ তাহলে এই সূত্রই মিলবে। তাহলে এবার 18-র সাথে 12 যোগ করে যে নাম্বারটা পাবো সেটাই হচ্ছে 18 সোজাসুজি ভিতরে নাম্বারটা বসে যাবে, অর্থাৎ কোয়েশ্চেন মার্কের জায়গা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 18 প্লাস 12 ইকুয়ালস আমরা পাচ্ছি 30, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্কের জায়গায় যে নাম্বারটা হবে সেটা 30, অর্থাৎ এই প্রশ্ন সঠিক উত্তর সি। পরের প্রশ্ন, এক গৃহকর্তা তার ভৃত্যকে এইরূপ শর্তে নিযুক্ত করলো যে বছরের শেষে ভৃত্যটি 90 টাকা ও একটি জামা পাবে, ভালো কথা, কিন্তু ভৃত্যটি 9 মাস কাজ করে ছেড়ে দেওয়ার ফলে জামাটি ও 65 টাকা পেল, জামাটির মূল্য কত। দেখো যদি 1 বছর কাজ করে তবে ওই ভৃত্যকে 90 টাকা দেওয়া হবে আর জামা দেওয়া হবে, কিন্তু ভৃত্যটা কি করছে, 12 মাস কাজ না করে, অর্থাৎ 1 বছর না কাজ করে 9 মাস কাজ করছে। 9 মাস কাজ করার ফলে তাকে কি হয়েছে, তাকে কি দেওয়া হয়েছে, জামাটা তো দেওয়া হয়েছে আর 65 টাকা দেওয়া আছে। এবার এর মানেই নয় যে যখন 12 মাস কাজ করছে তখন তো জামা দেওয়া হচ্ছে, কিন্তু 9 মাস যদি কাজ করে তাহলে জামা দেওয়া হচ্ছে, এবং সেই জামাটার দাম কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে না, মানে কম দামি জামা দেওয়া হচ্ছে না, সে একই দামের বা একই মূল্যের কিন্তু জামা দেওয়া হচ্ছে। কিন্তু তার যে বেতন, এখানে যে 90 টাকা দেওয়া হচ্ছিল, 1 বছর যদি কাজ করতো তাহলে তাকে 90 টাকা দেওয়া হতো, কিন্তু 1 বছর না কাজ করার ফলে তাকে 65 টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে টাকাটা কম দেওয়া হচ্ছে কিন্তু জামাটা কিন্তু পাচ্ছেই। তাহলে জামার প্রকৃত মূল্য কত, মানে জামার মূল্যটা কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এখানে বলতেই পারি যে এখানে 1 মাসের বৃত্তি 9 মাস কাজ করুক কি 12 মাস কাজ করুক কি 6 মাস কাজ করুক, এখানে 1 মাসের বৃত্তি তো সবসময় একই থাকবে, 1 মাসের বৃত্তি তো পাল্টাবে না। সে বৃত্ত মাসে মাসে সে মাইনে নিতেই পারে, কিন্তু মাসে মাসে না নিয়ে সে 9 মাস পরেও নিতে পারে, 12 মাস পরে একেবারে মাইনে নিতে পারে, কিন্তু যত মাসই কাজ করুক না কেন তাকে কিন্তু মাসের হিসাবে মাইনে দেওয়া হবে। তাহলে এই হিসাবে প্রত্যেক মাসে তার কিন্তু মাইনেটা সমান, তার বৃত্তিটা সমান হবে। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যেখানে 1 মাসের বৃত্তি, 1 মাসের বৃত্তি, তাহলে 1 মাসের বৃত্তি আমরা কিভাবে লিখবো, দেখো জামাটার দাম যদি আমরা ধরে নিই x টাকা, জামাটার দাম যদি আমরা ধরে নিই x টাকা, তাহলে x প্লাস 90 এত টাকা মূল্য সে 12 মাসে পাচ্ছে, 12 মাসে এত টাকা সে বেতন হিসেবে পাচ্ছে। আমরা জামাটাকে যদি মূল্যতে যদি রূপান্তর করি তাহলে 90 টাকা তো পাচ্ছে, আর জামার দাম x টাকা, তাহলে এত টাকার সে বেতন পাচ্ছে। তাহলে 12 মাসে যদি এটা হয় তাহলে 1 মাসে কত টাকা বেতন পাবে, x প্লাস 90/12, এটা 12 মাসের বেতন, তাহলে 1 মাসের বেতন কত হবে, x প্লাস 90/12, অর্থাৎ 1 মাসের বৃত্তি হবে x প্লাস 90/12। আবার একইভাবে 9 মাস কাজ করার ফলে সে পেয়েছে 65 টাকা এবং জামা, তাহলে 9 মাসের জন্য সে বেতন পাচ্ছে কত, x প্লাস 65 এত টাকা,
অর্থাৎ এক মাসে সে কত বেতন পাবে, এক্স প্লাস 65/9। এটা এক মাসের বেতন, এটাও এক মাসের বেতন। তাহলে এখানে আমরা সমান লিখতে পারি এক্স প্লাস 90/12 ইকুয়ালস টু এক্স প্লাস 65/9। তাহলে এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো 4 ইন্টু এক্স প্লাস 65 ইকুয়ালস টু 3 ইন্টু এক্স প্লাস 90। এরপর আমরা 4 দিয়ে গুণ করবো এদিকে, আর এদিকে 3 দিয়ে গুণ করবো। তাহলে 4 ইন্টু এক্স অর্থাৎ 4x প্লাস 4 ইন্টু 65 অর্থাৎ 260 ইকুয়ালস টু 3 ইন্টু এক্স অর্থাৎ 3x প্লাস 3 ইন্টু 90 অর্থাৎ 270। নেক্সট স্টেপে আমরা 3xটাকে বাদিকে নিয়ে আসবো, অর্থাৎ 4x মাইনাস 3x ইকুয়ালস টু 270 মাইনাস 260। এখান থেকে পাচ্ছি 4x থেকে 3x অর্থাৎ 4x থেকে 3x বাদ দিলে একটা x ইকুয়ালস টু 270 থেকে 260 মাইনাস করলে আমরা পাবো 10। অর্থাৎ জামাটার দাম হচ্ছে 10 টাকা। অর্থাৎ এই প্রশ্ন সঠিক উত্তর ডি, 10 টাকা। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর যারা এই চ্যানেলে প্রথমে এসছো এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দিও। তাতে কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।